আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের ১৬ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাস্তার ধারে দাঁড়িয়ে নাবিল শ্রেয়ার দিকে তাকিয়েছিল। তার চোখে মুখে তখনও রাগের রেশ স্পষ্ট। নাবিল বলল, এই যে তুমি আমাকে ফিতা বেঁধে দিতে বললে, এটা আমার দায়িত্ব না, কিন্তু এখন যে পড়ে গেল তাকে কোলে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। আশা করি গার্ড আর চাকরের মধ্যে পার্থক্যটা এবার বুঝতে পেরেছো। পরের বার আমাকে নিয়ে কথা বলার আগে দুবার ভেবে বলবে, বুঝেছো? নাক টিপলে দুধ বের হবে। এমন মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করছে, ভেবেই মেজাজটা গরম হচ্ছে। আজকে প্রথম দিন, তাই অল্পতেই ছেড়ে দিলাম। চলো বাসায় চলো। কথাটা শুনেই সামিরার চোখে মুখে ক্রোধ ফুটে উঠল। সামিরা বলল, আমি তোকে খুন করে ফেলবো। নাবিল বলল, আরেকবার তুই করে বললে কথা বলার মতো অবস্থায় রাখবো না। ওঠো বলছি। কথাটা বলেই নাবিল সামিরাকে কোলে তুলে নিল। সামিরা ছটফট করতে লাগলো, কিন্তু নাবিলের হাত থেকে ছাড়া পেল না। পাশে দাঁড়ানো শ্রেয়ার মুখে তখন বিস্ময় আর রাগ একসাথে ফুটে উঠেছে। শ্রেয়া বলল, এই তুমি জানো তোমার কি অবস্থা করতে পারি আমরা? নাবিল বলল, যা খুশি করুন, বাধা দিচ্ছি না তো। শ্রেয়া আর দেরি না করে জনিকে ফোন করলো আর নাবিলের সামনে সব খুলে বলল। নাবিল তাতে বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং মুচকি হেসে সামিরাকে কোলে নিয়েই হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই জনি তার দলবল নিয়ে হাজির হলো। গাড়িতে বসেই সে হুকুম দিল নাবিলকে মারার জন্য। লোকজন দেখেই নাবিল সামিরাকে কোল থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে দিল। সামিরা বলল, এখন নামাচ্ছিস কেন? নে, আরো কোলে নে। নাবিল কিছু না বলে আবারও মুচকি হাসলো। সামিরা রীতিমতো অবাক হয়ে ভাবতে লাগলো, জনিকে দেখলে তো সবার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিন্তু এই ছেলেটার চোখে ভয়ের কোনো ছাপ নেই কেন? এত সাহস আসে কোথা থেকে? ভাবনার মধ্যেই একটা ছেলে এগিয়ে এসে নাবিলকে মারতে চাইল। নাবিল ছেলেটার হাত এমনভাবে চেপে ধরল যেন কোনো হিংস্র প্রাণী তার শিকার আঁকড়ে ধরেছে। নাবিলের চাহনিতে তখন ক্ষমতার এক অদ্ভুত দম্ভ ফুটে উঠল, যা দেখে আশেপাশের সবাই থমকে গেল। সবচেয়ে বেশি অবাক হলো সামিরা আর তার বান্ধবীরা। নাবিল বলল, ভাইয়ের সাথে কথা বলতে দাও, কেউ মাঝখানে বাধা দিতে আসবে না। কি কারণে যেন জনিও সবাইকে থামিয়ে দিল। নাবিল এগিয়ে গেল জনির দিকে। জনিও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আশেপাশের সবাই বুঝে গেল এখন এখানে খারাপ কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু নাবিলের চোখে ভয়ের কোনো চিহ্ন নেই। আর জনিও ক্ষেপে উঠছে না। নাবিল হাত বাড়িয়ে দিল, জনিও হাত মেলালো। নাবিল বলল, বলুন ভাই, সমস্যা কি? মারতে চাইলেন কেন? কি ভাবলেন আমি আপনার প্রেমিকার ওপর খারাপ নজর দিয়েছি বা প্রেমে পড়ে গেছি? প্রথম কথা, মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। দ্বিতীয় কথা, অপ্রিয় হলেও সত্যি এই মেয়েটা কোনো ছেলের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কথাটা শুনে সামিরা চিৎকার করে উঠল। নাবিল ঠোঁটে আঙ্গুল চেপে রাগী চোখে সামিরার দিকে তাকিয়ে বলল, বললাম না আমার কথার মাঝে কেউ বাধা দেবে না? সামিরা মনে মনে ভাবল, এই ছেলেটা তো জনির চেয়েও বড় গুন্ডা। নাবিল বলল, ভাই দেখুন, আপনি যদি ম্যাডামকে ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না কেউ ওনার দিকে খারাপ নজরে তাকাক। শুনেছি কেউ ম্যাডামের দিকে তাকালে আপনি তাকে জমের বাড়ি পাঠান, কিন্তু দোষটা তার নয়। বিড়ালের সামনে মাছ রেখে বললেন, খাস না। বিড়াল কি মানবে সেটা? শরীর দেখিয়ে মেয়ে রাস্তায় বের হলে ছেলেরা তাকাবেই। আপনার ক্ষমতা ব্যবহার করে উনি দিন দিন বিগড়ে যাচ্ছেন, তাই ওনার মা আমাকে বলেছেন যেন খেয়াল রাখি। আপনি কি চান না আপনার স্ত্রীকে সবাই সম্মানের চোখে দেখুক, নাকি চান রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাক আর ছেলেদের দেখে চোখ টিপুক? সিদ্ধান্ত আপনার, আমাকে জানিয়ে দেবেন। কথাগুলো বলে নাবিল হাঁটতে শুরু করলো। জনি এতক্ষণ একটা কথাও বলেনি। এবার নাবিলকে ডেকে বলল, সামিরাকে নিয়ে যাও, আর আজকে থেকে আমাকে আপনি নয় তুমি করে বলবে, আর ভাই নয় জনি বলবে, ঠিক আছে? কথাটা শুনে সামিরার বান্ধবীরা যেন আকাশ থেকে পড়ল। নাবিল একটু হেসে ফিরে এসে সামিরাকে টানতে টানতে নিয়ে চলে গেল। জনির দলের একটা ছেলে জিজ্ঞেস করলো, ভাই এটা কি করলেন? আপনি ছেলেটাকে কিচ্ছু বললেন না? জনি বলল, ছেলেটার দম আছে, দেখেই বোঝা যাচ্ছে। এমন একজনকেই তো এতদিন খুঁজছিলাম। ব্যস্ততার কারণে সামিরার দিকে নজর রাখতে পারি না, ও দেখে রাখতে পারবে, আর সামিরাকেও মানুষ করতে পারবে। জনির লোক বলল, কিন্তু? জনি বলল, উড়তে দে, আমার কাজ হয়ে গেলে রাস্তা থেকে সোজা তুলে ফেলে দেব। জনির লোক বলল, মানে? জনি বলল, মৃত্যু নিশ্চিত, তবে কিছুদিন পর। তোরা এসব বুঝবি না, চল কাজে চল। কথা শেষ করে জনিও সেখান থেকে চলে গেল। ততক্ষণে সামিরার সব কয়টা বান্ধবী ইতোমধ্যে নাবিলের অ্যাটিটিউডের উপর ক্রাশ খেয়ে বসে আছে। শ্রেয়া বলল, ছেলেটা দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই সাহস। তোরা দেখলি মারামারি না করেও কি করে জিতে চলে গেল। এমন ছেলের উপর ক্রাশ না খেয়ে উপায় আছে? এদিকে মেঘলার আজকে পার্টি অফিসে প্রথম দিন। শপথ বাক্য পাঠ করে সে দলে যোগ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘলাকে অবাক করে দিয়ে একটা ঘোষণা দিল,
আকাশ বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি দলের সিনিয়র হওয়ার সুবাদে এই পিচ্চি মেয়ের যোগদান উপলক্ষে আজকে রাতে একটা পার্টির আয়োজন করতে চলেছি। সবাইকে সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আকাশের কথায় আবিরও বেশ অবাক হলো, কারণ আকাশ কখনো চায়নি মেঘলা রাজনীতিতে আসুক। মেঘলা বলল, তুমি তো চাওনি আমি এসবে আসি, তাহলে পার্টি কেন? আকাশ বলল, চাই বা না চাই, এসে তো গেছিস, তাই একটু স্বাগত না জানালে হয়? প্রথমে মেঘলা অবাক হলেও পরে বুঝতে পারল আকাশ এখনও ততটা বদলে যায়নি, তাই তাকে খুশি করতেই এই পার্টির আয়োজন। সময় গড়িয়ে সন্ধ্যা নামলো। মেঘলা বেশ সাজগোজ করে আবিরের সাথে ক্লাবে গেল, কারণ আকাশ পার্টিটা সেখানে রেখেছিল। আকাশ বেশ জাঁকজমকপূর্ণ ব্যবস্থা করেছিল। সবাই মেঘলাকে স্বাগত জানালো। আকাশের ওপর রাগ থাকলেও এসব দেখে মেঘলার বেশ ভালো লাগছিল, কারণ নাবিলের বোন হয়েও মেঘলা সারা জীবন অবহেলায় বড় হয়েছে, তাকে কেউ কখনো এত সম্মান দেয়নি। আকাশ মেঘলার জন্য কেক কাটারও ব্যবস্থা করেছিল। কেক কাটার পর সবাই যে যার মতো আনন্দে মেতে উঠল। হঠাৎ করে লাইট নিভে গেল, রঙিন বাতি জ্বলে উঠল, আর পার্টির গান বেজে উঠল। সবাই নাচানাচি আর পানীয়তে মশগুল হয়ে গেল। মেঘলা এর আগে কখনো এমন পার্টিতে যায়নি, তাই তার মধ্যে কিছুটা অস্বস্তি কাজ করছিল। বারবার সে আকাশ আর আবিরকে খুঁজছিল, কিন্তু আধো আলো আধারিতে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছিল না। দূরে আকাশকে কারোর সাথে কথা বলতে দেখল, আর মনে হলো আবির ইরার সাথে নাচছে, তবে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। মেঘলা যখন খোঁজাখুঁজিতে ব্যস্ত, ঠিক তখনই নিজের কোমরে অচেনা কারো স্পর্শ অনুভব করল। শাড়ি পরার কারণে কোমরের অংশটা খোলা ছিল, আর সেখানে অপরিচিত কারো হাতের ছোঁয়া পেয়ে মেঘলা আটকে উঠল। ঘুরে দেখতে চাইলেও পারল না, কারণ পেছন থেকে তাকে শক্ত করে ধরে রাখা হয়েছিল। মেঘলা বাধা দেওয়ার চেষ্টা করেও পারছিল না, চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। কিছুক্ষণ পর ছেলেটা তাকে ছেড়ে দিয়ে ভিড়ে মিশে গেল। কিছুক্ষণ পর পার্টি শেষ হলো, লাইটগুলো জ্বলে উঠল। মেঘলা এক কোণে দাঁড়িয়ে চুপচাপ কান্না করছিল। মেঘলাকে নিতে আবির এগিয়ে এলো, কিন্তু তাকে কান্না করতে দেখে থমকে গেল। আবির বলল, মেঘলা তুমি কান্না করছো কেন? কি হয়েছে? মেঘলা কিছু বলতে পারল না, শুধু কান্না করেই গেল। মেঘলা চিরকালই চাপা স্বভাবের। নিজের কষ্ট আকাশ ছাড়া আর কারো সাথে ভাগ করত না, কারণ কেউ কখনো তার কষ্ট শুনতে চায়নি। তাই আজকে আবিরকেও কিছু বলতে পারছিল না। ঠিক তখনই আকাশ আর ইরা সেখানে এসে পৌঁছালো। আকাশ বলল, কি ব্যাপার আবির, বাসায় যাসনি? অনেক রাত হয়েছে তো, বেরিয়ে পড়। দাঁড়িয়ে আছিস কেন? কথাগুলো বলতে বলতে আকাশ এগিয়ে এলো। আকাশকে দেখেই মেঘলা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো, এমনভাবে যেন ভীষণ ভয় পেয়েছে। আকাশ বুঝতে পারলো নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তাই ম্যাডাম রাগ ভুলে এভাবে জড়িয়ে ধরেছে। আকাশ ইশারায় আবির আর ইরাকে চলে যেতে বলল, তারাও নিঃশব্দে সরে গেল। আকাশ বলল, ভয় পেয়েছিস? বল কি হয়েছে? মেঘলা কান্নার কারণে কিছু বলতে না পেরে শুধু ইশারায় দেখানোর চেষ্টা করলো। আকাশ বলল, পাগল হয়েছিস নাকি? কি সব দেখাচ্ছিস? কোমর পেট এসব কি? লজ্জা শরম ভুলে গেছিস? ঢাক বলছি। এটা বলে আকাশ কাপড় টেনে মেঘলার পেট ঢেকে দিল। মেঘলা কান্নার কারণে ঠিকভাবে কথা বলতে পারছে না। আকাশ বলল, বুঝেছি, তুই এখন বলতে পারবি না, ঠিক আছে, বলতে হবে না। এই বলে আকাশ মেঘলাকে কোলে তুলে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর পানি আনতে যেতে চাইলে মেঘলা তার হাত চেপে ধরল, কোনোভাবেই ছাড়তে চাইছে না। আকাশ বলল, ছাড়, এখন আমি আছি তো, আর কিছুই হবে না। তবুও মেঘলা ছাড়ল না। আকাশ বলল, পাগলি একটা, আচ্ছা আয়, আমার সাথেই আয়। মেঘলাকে সাথে নিয়ে গিয়ে আকাশ এক গ্লাস পানি এনে তাকে খেতে দিল। মেঘলা এক নিঃশ্বাসে সবটা পানি খেয়ে নিল। আকাশ বলল, শরীর খারাপ লাগছে, চোখে মুখে পানি দিবি? মেঘলা বলল, না। আকাশ বলল, এখনো তো সেই ছোট্ট মেঘলাই আছিস, তবু বড় হওয়ার ভান করছিস কেন বলতো? এখন বল কি হয়েছিল? মেঘলা আবার কেঁদে ফেলল। মেঘলা বলল, একটা ছেলে। আকাশ বলল, একটা ছেলে কি? মেঘলা বলল, আমাকে। নিজের কোমরের দিকে ইশারা করলো মেঘলা। আকাশ বলল, তোকে কি করেছে? কোমরে হাত দিয়েছে? মেঘলা বলল, এখানেও ধরেছে, আর এখানেও। আকাশ বলল, হয়েছে হয়েছে, আর দেখাতে হবে না, বুঝেছি কি করেছে। মেঘলা বলল, আমি তো খারাপ পোশাক পরিনি, তাহলে কেন করলো এমন? আকাশ বলল, ভালোই তো হয়েছে, কান্না করছিস কেন? এটা তো মজা পাওয়ার মতো বিষয়, তুই মজা পাসনি? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মেঘলা বলল, কি বলছো এসব? আকাশ বলল, কিছু না, চল বাসায় চল। মেঘলা বলল, কোন বাসায়? আকাশ বলল, তোর শ্বশুর বাড়ি। মেঘলা বলল, মানে কি? আকাশ বলল, বেশি কথা বলিস, চল তো। এটা বলে মেঘলাকে টেনে নিয়ে গাড়িতে বসালো, আর নিজের বাড়ির রাস্তার দিকে গাড়ি ঘোরালো। মেঘলা এখন আপাতত ঘরের মধ্যে আছে, তাই বেশি জোরাজোরি করলো না। সে একমনে কেঁদেই চলেছে, কারণ এই কাহিনীটা মেঘলা মেনে নিতে পারছে না। আকাশ বলল, কানের কাছে ঘ্যান ঘ্যানটা বন্ধ করবি প্লিজ, অসহ্য লাগছে।
মেঘলা বলল, কি হয়েছে আমার সাথে, কোনো ধারণা আছে তোমার? আকাশ বলল, কি আর এমন হয়েছে, একটু হাতই তো দিয়েছে, খামচি তো দেয়নি, তাই না? আকাশের কথায় মেঘলার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আকাশ বুঝলো চেঁচিয়ে লাভ নেই, এই রেকর্ডার থামবে না, তাই আর কিছু বলল না, সোজা বাসায় চলে গেল। কিন্তু বাসায় ঢুকে ঘটল আরেক বিপত্তি। আকাশের মা মেঘলাকে দেখেই খেপে গেল, আর আকাশের ভাবিও মেঘলাকে দেখে অবাক হলো। আকাশের মা বলল, এই আপদটা এখানে কি করছে? তোর কি কখনো বুদ্ধি হবে না আকাশ? তুই ওকে এখানে কি করে নিয়ে আসলি? আকাশের ভাবি বলল, আকাশের দোষ কি মা? দোষ তো হারামজাদির, আকাশের মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে নিয়েছে। এটা বলে বিপাশা এগিয়ে এসে মেঘলার হাত ঝাঁকিয়ে বলল, ছেলেটাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েও তোর স্বাদ মিটেনি? আবার এসেছিস? বের হ বলছি, কোন সাহসে এখানে আসলি? আকাশ চুপচাপ শুনছিল। এবার আকাশ বেশ শান্তভাবে বলল, আমার বউ আমার বাসায় আসবে না তো কোথায় যাবে মা? তোমার আপত্তি থাকলে সেটা অন্য ব্যাপার, তবে বাহিরের কোনো মহিলা আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে পায় সেটা বুঝতে পারছি না। আকাশের মা অবাক হলো, কারণ এত কিছুর পরেও আকাশ মেঘলাকে বউ বলছে। আকাশ বলল, দেখো মা, তুমি না চাইলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এই আর কি। তবে বিয়ে আমি মেঘলাকেই করব, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আকাশ বিপাশার দিকে তাকিয়ে বলল, আর এই যে মহিলা, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার ব্যাপারে ভবিষ্যতে কথা বলতে আসবেন না। আকাশ এতটাও সহ্যশীল না যে সব মেনে নিবে, অনেক কিছু সহ্য করেছি, আর পারবো না। আর শুনুন, মেঘলার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাবেন না, এই একটা বিষয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করব না। সারা পৃথিবী একদিকে আর মেঘলা অন্যদিকে, তবুও আমি মেঘলাকেই বেছে নিব। ও আমাকে মেরেছে, আপনাদের না, তাই সেটা আমি বুঝে নেব, আপনাদের বুঝতে হবে না। এটা বলে আকাশ হনহন করে হেঁটে চলে গেল, আর হাঁটতে হাঁটতেই বলল, ন্যাকামি কান্না ঘরে গিয়ে করলেও হবে, নিজের ঘরে যা, এখানে দাঁড়িয়ে ঢং করতে হবে না। মেঘলা আসছে না দেখে আকাশ চেঁচিয়ে উঠল, কিছু একটা বলছি, কথা কানে যাচ্ছে না? মেঘলা দৌড়ে নিজের ঘরে চলে গেল। আকাশও নিজের ঘরে গেল, গিয়ে ফ্রেশ হয়ে মেঘলার জন্য নিজের হাতে খাবার নিয়ে মেঘলার ঘরে গেল, কিন্তু সেখানে মেঘলা নেই। এটা দেখে আকাশ খেপে গেল। আকাশ বলল, আবারও পালালি? আজকে তোকে একবার সামনে পেলে এমন মার মারবো, জীবনে কোনো দিন এমন করার সাহস পাবি না। এটা বলে আকাশ যেই বাহিরে যেতে নিল, তখন ওয়াশরুম থেকে শাওয়ারের আওয়াজ ভেসে আসলো। আকাশ বলল, যাক ম্যাডাম, তাহলে পালাননি, কিন্তু এতক্ষণ ওয়াশরুমে কি করছে? আকাশ গিয়ে দরজায় জোরে ধাক্কা দিয়ে বলল, সিনেমা করা শেষ হলে বাহিরে আয়। মেঘলার সাড়া নেই। আকাশ বলল, 1 থেকে 3 গুনবো, এর মধ্যে দরজা না খুললে দরজা ভাঙবো। আকাশ কাউন্ট করা শুরু করলো। মেঘলা দরজা খুলতেই ভেজা কাপড়ে মেঘলাকে টেনে বাহিরে নিয়ে আসলো আকাশ। আকাশ বলল, পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে এতক্ষণ ধরে কেউ ভিজে? কি ভেবেছিস পানি ঢাললেই পরপুরুষের ছোঁয়া মুছে যাবে নাকি? মেঘলা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আকাশ বলল, আচ্ছা দাঁড়া, আমি মুছে দিচ্ছি। এটা বলে আকাশ মেঘলার পেটে হাত ছোঁয়ালো। আকাশের ছোঁয়ায় মেঘলার অস্বস্তি হলো না, বরং কেঁপে উঠল। আকাশ আলতো করে হাত বুলালো, মেঘলাও চোখ বন্ধ করে নিল। কিন্তু পরক্ষণে আকাশ বলল, এবার যদি ঠাস করে একটা থাপ্পড় মারি অন্যায় হবে আমার? আকাশের কথায় মেঘলা বাস্তবে ফিরে আসলো, আর লজ্জাও পেল।